হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইংলিশ স্টাডি চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে। এই অ্যাডজেক্টিভ ক্লজের আরেক নাম রিলেটিভ ক্লজ। কেন রিলেটিভ ক্লজ? কেননা এই অ্যাডজেক্টিভ ক্লজ রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা সূচিত হয়, সেই কারণে অ্যাডজেক্টিভ ক্লজের আরেক নাম রিলেটিভ ক্লজ। ক্লজের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম হোয়াট ইজ অ্যাডজেক্টিভ ক্লজ। আমি আবার রিপিট করব, মনে রাখবে যে সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাডজেক্টিভের কাজ করবে তাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ ক্লজ। এই যে অ্যাডজেক্টিভ ক্লজ, এর দুটো প্রধান বৈশিষ্ট্য আছে যেটা আমাদের মনে রাখতেই হবে। কি সেই বৈশিষ্ট্য? মনে রাখবে অ্যাডজেক্টিভ ক্লজ প্রিন্সিপাল ক্লজের কোনো নাউনকে কোয়ালিফাই করবে, কোনো নাউনকে কোয়ালিফাই করবে। যে নাউনকে কোয়ালিফাই করবে সেই নাউনের নাম হবে অ্যান্টিসিডেন্ট। কি বলবো আমরা? অ্যান্টিসিডেন্ট। দেখো, অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট, তাই তো? অ্যান্টিসিডেন্ট, দেখো অ্যান্টি মানে পূর্বে, সিডেন্ট মানে গমন করছে, তার মানে পূর্বে যে থাকে। এক কথায় অ্যান্টিসিডেন্ট মানে পূর্ববর্তী নাউন বা প্রোনাউন। ঠিক আছে, তাহলে এক নম্বর বৈশিষ্ট্য বুঝতে পেরেছি। এবার দুই নম্বর বৈশিষ্ট্যটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা সূচিত হবে। ঠিক আছে, প্রথমে আমি অ্যান্টিসিডেন্ট ব্যাপারটা নিয়ে আসবো। এই অ্যান্টিসিডেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যাডজেক্টিভ ক্লজকে নাউন ক্লজ থেকে আলাদা করতে। কেমন করে? দেখো, আমি একটা উদাহরণ দিই। I know the place where Adi was born। এই একটা। আরেকটু দেখো, সেম, I know where Adi was born। দেখো, প্রথম বাক্য যেটা সেটা হচ্ছে রিলেটিভ ক্লজ। কেন রিলেটিভ ক্লজ? দেখো, এই যে রিলেটিভ অ্যাডভার্বের পূর্বে অ্যান্টিসিডেন্ট আছে, মানে পূর্ববর্তী নাউন আছে, তাই এটা রিলেটিভ ক্লজ। কিন্তু দেখো, দ্বিতীয় যে সেন্টেন্সটা আমি লিখেছি সেখানে দেখো কোনো অ্যান্টিসিডেন্ট নেই। দেখো, ভার্বের পরেই রিলেটিভ অ্যাডভার্বটা বসেছে। যেহেতু অ্যান্টিসিডেন্ট নেই তাই এটা হলো নাউন ক্লজ। ঠিক আছে, তার মানে অ্যান্টিসিডেন্ট থাকলে হবে রিলেটিভ ক্লজ, আর অ্যান্টিসিডেন্ট না থাকলে সেটা হবে নাউন ক্লজ। ঠিক আছে, এবারে এই যে একটু আগে তোমাদের আমি বলেছিলাম যে অ্যাডজেক্টিভ ক্লজ রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা সূচিত হয়। রিলেটিভ প্রোনাউন কি? মনে রাখবে, যে প্রোনাউন কোনো নাউনের পরে বসে সেই নাউনকে সেন্টেন্সের অন্যান্য অংশের সাথে সংযুক্ত করে তাকে বলে রিলেটিভ প্রোনাউন। ভালো কথা। এই যে রিলেটিভ প্রোনাউন সেগুলো কি? হু, হুম, হুজ, দ্যাট, ঠিক আছে, হুইজ প্রভৃতি। এই যে আমি রিলেটিভ প্রোনাউনগুলোর কথা বলছি, এই রিলেটিভ প্রোনাউনগুলোর তিনটা রূপ আছে। কি কি? একটি হলো সাবজেক্ট, এসইউবি লিখে ছেড়ে দিলাম আমি। আর একটি হলো অবজেক্ট, এবং তিন নম্বরটি হলো পজেসিভ, POSSESSIV। এটা পুরোপুরি লিখছি। ঠিক আছে, দেখো তিনটা রূপ আছে বলেছি। প্রথম যেটা হবে সেটা হচ্ছে হু, ব্যক্তির পরিবর্তে বসবে। ব্যক্তির পরিবর্তে কে? হু। সাবজেক্ট হিসেবে হু, অবজেক্ট হিসেবে হলে হুম। কখনো কখনো আবার হু হিসেবেও বসতে পারে। ঠিক আছে, আর পজিটিভ হিসেবে বসবে হুজ। ভালো কথা। ব্যক্তি গেল,
এবার একটু ফাঁকা রাখি, কেন রাখছি পরে বলছি। এবার বস্তু বা ইতর প্রাণীর ক্ষেত্রে কে বসবে? হুইচ। ঠিক আছে, এর অবজেক্টটা কি হবে? হুজ বা হুজ বা দ্যাট, দ্যাট হতে পারে। আর পজেসিভটা হবে অফ হুইচ। মনে রাখবে হুজ সমান সমানই অফ হুইচ। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারলাম ব্যক্তির পরিবর্তে হু, বস্তু বা ইতর প্রাণীর ক্ষেত্রে হুইচ। আরেকটি আছে দ্যাট। দ্যাটটা কি? ব্যক্তির ক্ষেত্রেও বসতে পারে, বস্তুর ক্ষেত্রেও বসতে পারে, আবার ইতর প্রাণীর ক্ষেত্রেও বসতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছি? তার মানে দ্যাট ব্যক্তির ক্ষেত্রেও বসে, বস্তুর ক্ষেত্রেও বসতে পারে, আবার ইতর প্রাণীদের ক্ষেত্রেও বসতে পারে। ঠিক আছে, তবে আমরা মনে রাখবো ব্যক্তি বোঝালে বেশিরভাগ ক্ষেত্রে হু দিয়ে করার চেষ্টা করব, আর বস্তু বা ইতর প্রাণীর ক্ষেত্রে হুইচ। ঠিক আছে, এটা মনে রাখো। এটা হলো ফর্ম অফ রিলেটিভ প্রোনাউন্স। এবার আমাদের সবসময় মনে রাখতে হবে যে সবসময় অর্থের উপরে আমরা নির্ভর করব। অর্থ অনুযায়ী কোন রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করতে হবে সেটা আমাদের জানতে হবে, কোন ফর্মে ব্যবহার করতে হবে সেটাও জানতে হবে। তারপরে আসবে রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব কোনগুলো? হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই। মূলত এই কটাই কাজে লাগবে আমার। এই হোয়াইটা কখন বসবে? যখন কোনো জায়গার কথা থাকবে, তার মানে প্লেসের ক্ষেত্রে হোয়ার, জায়গা, জায়গা বোঝালে হোয়ার। ঠিক আছে, সময় বোঝালে হোয়েন। ঠিক আছে, সময়। পদ্ধতি, পদ্ধতি বোঝালে হাউ, আর কারণ বোঝালে হোয়াই। তাহলে এই চারটা রিলেটিভ অ্যাডভার্ব আমি মনে রাখবো এবং অর্থ অনুযায়ী সেই অ্যাডভার্বগুলোর প্রয়োগ আমি করব। তার মানে আমি বুঝতে পারলাম যে অ্যাডজেক্টিভ ক্লজ সূচিত হয় রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে। ঠিক আছে, এই যে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে, এর পাঁচটা রূপ আছে। কটা? পাঁচটা। কি কি? adjective clause with relative pronoun as subject, adjective clause with relative pronoun as object, adjective clause with relative pronoun as object of preposition, adjective clause with relative pronoun as possessive, 5 নম্বরটি হলো adjective clause with relative adverb। ঠিক আছে, প্রথমে আমরা আলোচনা করব সাবজেক্ট হিসেবে, মানে adjective clause with relative pronoun as subject। এই যে রিলেটিভ প্রোনাউনগুলো সেটা সাবজেক্ট হিসেবে কেমন করে বুঝতে পারে। উদাহরণ দেওয়ার আগে আমি তোমাদের বলবো যে মনে রাখবে এক্সামে যখন আমি ক্লজ করতে যাব বা যখন জয়েনিং করছি আমি, সেটা আমার একটি সেন্টেন্সও থাকতে পারে, আবার একের বেশি সেন্টেন্সও থাকতে পারে। যাই থাকুক না কেন আমাকে অর্থের উপরে ডিপেন্ড করতে হবে এবং সেই অনুযায়ী আমি ক্লজগুলো তৈরি করব। যেমন ধরো আমি এখন কি করব? সাবজেক্ট হিসেবে। ঠিক আছে, কেমন করে ধরো, মৌলি ইজ এ টিচার। মৌলি একজন শিক্ষিকা। she lives at কেন্দুয়া। আমি আগেই বলেছি দুটো সেন্টেন্সও থাকতে পারে, একটা সেন্টেন্সও থাকতে পারে, আমাকে অর্থের উপরে ডিপেন্ড করতে হবে। এখানে দুটো সেন্টেন্স আছে, কি করব আমি? সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তাহলে তার মানে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব। মৌলিকে ব্যক্তি, ব্যক্তির সাথে কার সম্পর্ক? হু এর সম্পর্ক। তার মানে এখানে হু ব্যবহার করব, কি হিসেবে ব্যবহার করব? সাবজেক্ট হিসেবে। তাহলে দেখো আমি করছি, একটু দেখো, মৌলি
is a teacher who lives at কেন্দুয়া। দেখো এই যে রিলেটিভ প্রোনাউন, এর পূর্বে অ্যান্টিসিডেন্ট আছে, কি আছে? টিচারটা, নাউন। এই যে হু থেকে শেষ পর্যন্ত এটা হলো রিলেটিভ ক্লজ। কিভাবে রিলেটিভ ক্লজ হলো দেখো, শর্ত পূরণ করেছে, বৈশিষ্ট্য কি ছিল? রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব ব্যবহার হবে, রিলেটিভ প্রোনাউন ব্যবহার করেছি। কি আছে? দা রিলেটিভ প্রোনাউনের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকবে। অ্যান্টিসিডেন্ট মানে কি? পূর্ববর্তী নাউন বা প্রোনাউন। দেখো নাউন আছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পেরেছো? তাহলে এটা হলো রিলেটিভ ক্লজ উইথ রিলেটিভ প্রোনাউন অ্যাজ সাবজেক্ট। বুঝতে পেরেছো? এবারে আমরা আসবো রিলেটিভ ক্লজ উইথ রিলেটিভ প্রোনাউন্স অ্যাজ অবজেক্ট। কি হিসেবে আসবো? অবজেক্ট হিসেবে আসবো। ঠিক আছে? This is a book Sudeep BOUGHT bought it yesterday. দেখো দুটো বাক্য আছে। এই হলো একটি বই, সুদীপ এটা গতকাল কিনেছিল। রিলেটিভ ক্লজ করতে গেলে সবসময় মনে রাখবে, যার বদলে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বটা ব্যবহার করব, সেটা যেন দুই জায়গাতে মিল থাকতে হবে। যার সাথে মিল থাকবে তাকেই আমরা রিলেটিভ প্রোনাউন সেই জায়গাতে বসাবো। যেমন ধরো এখানে বুকের সাথে কার মিল আছে? ইট। ঠিক আছে, তার মানে এর সাথে রিলেটিভ প্রোনাউনটা বসবে। ঠিক আছে, যার সাথে মিল থাকবে তার সাথে। ঠিক আছে, তাহলে আমি কি হিসেবে ব্যবহার করব? অবজেক্ট হিসেবে করব। ঠিক আছে, দিস ইজ এ বুক হুইচ সুদীপ বট। আর কিন্তু দ্বিতীয়বার রিপিট করব না। হুইচ সুদীপ বট yesterday। দেখো এই যে হুইচ থেকে yesterday পর্যন্ত এটা হলো রিলেটিভ ক্লজ। আর দেখো এই যে বুকটা, এটা অ্যান্টিসিডেন্ট, তাহলে অ্যান্টিসিডেন্ট আছে, রিলেটিভ প্রোনাউন আমি ব্যবহার করেছি, তার মানে এটা কি হলো? রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো হুইচটা এখানে অবজেক্ট হিসেবে বসেছে, হুইচ। বুঝতে পেরেছো? তাহলে এটা গেল অবজেক্ট হিসেবে। তারপরে আমরা আসব রিলেটিভ ক্লজ উইথ রিলেটিভ প্রোনাউন্স অ্যাজ প্রেপোজিশন, মানে প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে। রিলেটিভ ক্লজ উইথ রিলেটিভ প্রোনাউন্স অ্যাজ অবজেক্ট অফ প্রেপোজিশন। সিঙ্গেল বাক্য দিয়ে বোঝাবো এবার। আই told you about this book। দেখতে পাচ্ছ, I told you about this book। প্রেপোজিশনের অবজেক্ট হবে, তাহলে প্রেপোজিশনটা কি আছে? অ্যাবাউট। আমি বলেছিলাম সিঙ্গেল সেন্টেন্সও থাকতে পারে, ডাবল সেন্টেন্সও থাকতে পারে, আমাকে মানের সাথে মিল রাখতে হবে। দেখো তাহলে সম্পর্কটা কার সাথে দাঁড়াবে? বুকের সাথে। কেমন করে দেখো, দিস ইজ দি বুক about which I
told you, এই দেখো প্রিপোজিশনের অবজেক্ট রূপে ব্যবহার করেছি। তার পূর্বে কি আছে দেখো, অ্যান্টিসিডেন্ট, বুকটা নাউন, তার মানে অ্যান্টিসিডেন্ট ব্যবহার করেছি, রিলেটিভ প্রোনাউন ব্যবহার করেছি, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসেছে। তার মানে এটা হয়ে গেল আমার রিলেটিভ ক্লজ উইথ রিলেটিভ প্রোনাউন অ্যাজ অবজেক্ট অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট রূপে। বুঝতে পেরেছো? তারপরে আমরা আসব রিলেটিভ ক্লজ উইথ রিলেটিভ প্রোনাউন্স অ্যাজ পজেসিভ। The book which pages are torn has been replaced. দেখো এতক্ষণ আমি কি করেছিলাম, এক্সাম্পল দিচ্ছিলাম, তারপরে ভেঙে বলেছি। এখন দেখো সরাসরি আমি উত্তরে নিয়ে আসি। দেখো কেন এনেছি, তার কারণ আছে। দেখো কি বলেছিলাম আমি, যে পজিটিভ হিসেবে, কি বলেছিলাম, পজিটিভ হিসেবে। সরি এখানে একটু ভুল হয়েছে। হুজ হবে, দ্য বুক হুজ পেজেস আর টর্ন, বইটা যার পেজগুলো সেরা, হ্যাজ বিন রিপ্লেসড, পুনরায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এই দেখো পজিটিভ প্রোনাউন, তাই তো, পজিটিভ প্রোনাউন কিসের, রিলেটিভ প্রোনাউনের পজিটিভ ফর্ম। এর আগে কে অ্যান্টিসিডেন্ট আছে, নাউন আছে, তাহলে অ্যান্টিসিডেন্ট। তাহলে এই যে দেখো পজিটিভ হিসেবে ব্যবহার হয়েছে। দেখো বুক, বুকের, দ্য বুক হুজ পেজেস আর টর্ন হ্যাজ বিন রিপ্লেসড। ঠিক আছে, এই যে হুজ থেকে শুরু হলো রিলেটিভ ক্লজ, আর টর্ন হ্যাজ বিন রিপ্লেসড। তাহলে এটা আমরা বুঝতে পেরেছি যে পজিটিভ হিসাবে বসলো এটা। এই যে আমি প্রথমে বলেছিলাম যে ভুল করেছি, কি লিখেছিলাম হুইস, আমি যদি এই হুইসটার আগে অফ লাগিয়ে দিতাম তাহলেও কিন্তু কারেক্ট হতো। তাহলে হুইসটাও ব্যবহার করতে পারি আমরা, আবার হুজের বদলে অফ হুইসটাও ব্যবহার করতে পারি। বুঝতে পেরেছো? এবারে আমরা আসব রিলেটিভ ক্লজ উইথ রিলেটিভ অ্যাডভার্ব। ঠিক আছে, রিলেটিভ ক্লজ উইথ রিলেটিভ অ্যাডভার্ব। এই যে শুরুতে আমি তোমাদের কি বলেছিলাম, রিলেটিভ অ্যাডভার্ব নিয়ে কি কি বলেছিলাম, হোয়ার বলেছিলাম, হাউ বলেছিলাম, হোয়েন বলেছিলাম, ঠিক আছে, হোয়াই বলেছিলাম, চারটা বলেছিলাম। এবার আমাকে অর্থ অনুযায়ী সেটা ব্যবহার করতে হবে, অর্থ অনুযায়ী সেটা আমাকে ব্যবহার করতে হবে। যেমন ধরো তিতলি, তিতলি was born in a place. I know the place. দেখো এই প্লেসের সাথে এই প্লেসের সম্পর্ক আছে, এখানে আমি এটা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, প্লেসটা, প্লেস থাকলে কি হয়, হয়। তাহলে আমি করতেই পারি I know the place where, whereটা কি রিলেটিভ অ্যাডভার্ব, where তিতলি was born। এই দেখো হয় রিলেটিভ প্রোনাউন, তার পূর্বে অ্যান্টিসিডেন্ট কি আছে, প্লেস, নাউন। তার মানে এটা হলো
রিলেটিভ ক্লজ উইথ রিলেটিভ অ্যাডভার্ব। ঠিক আছে, এরকম অনেক উদাহরণ হতে পারে, সে এক এক করে তোমরা জানতে পারবে। এই যে আমরা 5টা বলছি, 4টা রিলেটিভ প্রোনাউন দিয়ে এবং একটা বুঝিয়েছি তোমাদের রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে। এছাড়া বাট দিয়ে হতে পারে। কেমন করে সেটা, তাই তো দেখো, আমি একটা উদাহরণ দিই। এভরি মাদার লাভস হার চাইল্ড। ধরো আমার এটা আছে, করতে হবে আমাকে কি রিলেটিভ ক্লজ, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। তাহলে এটাকে যদি আমার রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ করতে বলে আমাকে কি করতে হবে, দেয়ার ইজ নো মাদার বাট loves her child। দেখো বাটটা এখানে রিলেটিভ প্রোনাউনে কাজ করেছে। এই যে দেখো মাদারটা অ্যান্টিসিডেন্ট, তাহলে বলতেই পারি এটা রিলেটিভ ক্লজ। বুঝতে পেরেছো? এইগুলো বাট। আর হতে পারে কি, the same dot dot, the same dot dot as বা that, as আর that এখানে একই মানে দাঁড়াবে। সরাসরি আমি উদাহরণে যাই, যদি বলি this is the same book as ও ব্যবহার করতে পারি আমি, এখানে দ্যাটটাও ব্যবহার করতে পারি আমি, as বা দ্যাট আই ওয়ান্ট। দেখো এই যে অ্যান্টিসিডেন্ট বুক, দিস ইজ দ্য সেম বুক, এটা একই বই যেটা যেমনটা আই ওয়ান্ট আমি চাই। তার মানে এখানে দেখো রিলেটিভ হিসেবে, রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করেছে রিলেটিভ অ্যাডভার্বটা। তার মানে অ্যান্টিসিডেন্ট আছে। আমরা আগেই বলেছি অ্যান্টিসিডেন্ট থাকলে তবেই সেটা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ ক্লজ, আর অ্যান্টিসিডেন্ট না থাকলে কিন্তু সেটা রিলেটিভ ক্লজ হবে না। বুঝতে পেরেছো? এটা গেল পুরো রুলস, তাই তো? এবার এখনো পর্যন্ত যারা বুঝতে পারোনি, এই যে 5টা রুলস বলেছিলাম মাথা থেকে বের করে দাও, বোঝার কোনো দরকার নেই। ঠিক আছে, যারা বোঝার বুঝেছো, এবার যারা বোঝোনি তারা এবার ফলো করো। আমাকে রিলেটিভ ক্লজ করতে গেলে কি কি মনে রাখতে হবে, আমাকে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব ইউজ করতে হবে। আর কি মনে রাখতে হবে, যে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব আছে তার পূর্বে আমাকে অ্যান্টিসিডেন্ট বসাতে হবে। ভালো কথা, এটা আমাকে মাথায় রাখতে হবে। আর কি রাখতে হবে, আমি কেমন করে করব, যদি দুটো বাক্য দেওয়া থাকে তাহলে আমার মনে রাখতে হবে দুটো বাক্যের মধ্যে কার সাথে মিল আছে, কোন নাউনের সাথে মিল আছে। কখনো কখনো নাউন থাকবে না, তখন আমাকে প্রোনাউনটা ব্যবহার করতেই হবে, সেটা নিয়েও আমি আসব। আগে ধরো নাউনের গল্পটাই আসে, তার মানে আমাকে দেখতে হবে যে দুটো বাক্যের মধ্যে কোন নাউনটার সাথে দুটো বাক্যের মিল আছে। যেটার সাথে মিল থাকবে আমি সেটার পরে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বটা আমি ব্যবহার করব। তার আগে আমাকে বাক্যটা দেখতে হবে, কোন বাক্যটা আগে বসালে আবার মানেটা আসবে সেটা আমাকে কিন্তু দেখতে হবে। ঠিক আছে, তার মানে আমার যে যতগুলো বলেছিলাম সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে, ঠিক আছে, পজেসিভ হিসাবে, সব মাথা থেকে বের করে দাও। শুধু আমাকে মনে রাখতে হবে, আমাকে বাংলা করতে হবে, অর্থ অনুযায়ী সেই জায়গায় রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বটা বসাতে হবে। আর কি ফলো রাখবো, যে দুটো সেন্টেন্স থাকলে সেই দুটো সেন্টেন্সের মধ্যে কোন দুটো নাউনের সম্পর্ক আছে, যে দুটো নাউনের সম্পর্ক আছে সেই দুটো নাউনের যে বাক্যটা আগে বসার দরকার অর্থ অনুযায়ী সেটা বসবে। ঠিক আছে, বসার
পর ওই যে যেখানে যে নাউনটার সাথে আমার সম্পর্ক আছে সেই নাউনটার পরে আমাকে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বটা বসাতে হবে, তারপরে বাক্যটা আমাকে পুরোপুরি করতে হবে। দু একটা উদাহরণ দিই, তাহলে ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো, লিপি bought a pen. It is very nice. দেখো, লিপি bought a pen, লিপি একটা কলম কিনেছিল, ইট ইজ ভেরি নাইস। তার মানে এই ইটের সাথে এই পেনের সম্পর্ক আছে, তাই তো? তার মানে আমাকে করতে গেলে এই দুটোর সম্পর্ক নিয়েই করতে হবে। এবার আমাকে দেখতে হবে কোন বাক্যটা আগে দিলে মানে আসে। লিপি একটি কলম কিনেছিল যেটা হয় সুন্দর, আর নাহলে কি হবে, কলমটি যেটি খুব সুন্দর লিপি কিনেছিল, তাই তো? সবচেয়ে বেশি ভালো লাগছে কোনটা, যে লিপি একটি কলম কিনলো যেটি খুব সুন্দর। তাহলে দেখো, লিপি bought a pen which is very nice. তাহলে এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। এবার ধরো মাথায় একটু কাজ করলো যে না, আমি তো অন্যরকম ভাবে করতে পারি। যেমন যদি আমি বলতাম a pen which is very nice, যদি এটা পাঁচটা আছে আমাকে এখানে কি করতে হবে, was bought by লিপি। দেখো এখানেও হুইচটা রিলেটিভ প্রোনাউন, তার আগে অ্যান্টিসিডেন্ট আছে, তাহলে আমি এটা এভাবেও করতে পারি। কিন্তু আমি এভাবে না করে যেটা বেশি সুন্দর লাগছে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট, আমার মাথায় যেটা আসবে অ্যাপ্রোপ্রিয়েট, সেটাই আমি আগে করব। তাহলে এইটুকু তোমাদের মাথায় ক্লিয়ার হয়েছে যে আমাকে অর্থ অনুযায়ী করতে হবে। এবার কখনো কখনো কি হয়, একটা সেন্টেন্সে দেওয়া থাকে, থাকতেই পারে। যখন একটা সেন্টেন্সে দেওয়া থাকবে তখন সেই সেন্টেন্সটাকে আমাকে ভাঙতে হবে। ভেঙে কি করতে হবে, যে দুটো নাউনের মধ্যে মিল অবশ্যই থাকতে হবে, দুটো নাউনের মধ্যে অবশ্যই মিল থাকতে হবে। যেমন ধরো, উদাহরণ দিলে তোমার ক্লিয়ার হয়ে যাবে ধারণাটা। I know his address. আমি তার ঠিকানা জানি, তার মানে কি, আমি জানি সে কোথায় বাস করে, তাই তো? আমি তার ঠিকানা জানি মানে কি দাঁড়ায়, আমি জানি সে কোথায় বাস করে। তাহলে সেটাকে আমার ভাঙতে গেলে কোনটার উপর জোর দিতে হবে, ওর এই জায়গাটা, জায়গা মানে কি, প্লেস। তার মানে আমি এটা করতে পারি, I know the place where, জায়গা বোঝালে where he lives। দেখো where আছে রিলেটিভ অ্যাডভার্ব, তারপর বেগে আছে অ্যান্টিসিডেন্ট, তার মানে হয়ে গেল এটা কি, রিলেটিভ ক্লজ। বুঝতে পেরেছো? সিঙ্গেল বাক্য থাকলেও আমি এরকম ভাবে ভাঙতে পারি। এবার কখনো কখনো প্রোনাউন দিয়েও থাকতে পারে, আমরা খুব কম ইউজ করি, যদি থাকে তখন সেটা আমরা ইট বা দিস সাবজেক্ট হিসেবে গ্রহণ করতে পারি। যেমন ধরো, I saw him, ঠিক আছে, আমি তাকে দেখেছিলাম।
করতেই পারি আমি, কি আমাকে যদি করতে হবে, বাধ্যতামূলক দিয়েছে আমাকে করতে হবে, উপায় নেই, তখন আমি কি বুদ্ধি লাগাবো, ইটটা ব্যবহার করব। ইট ওয়াজ আই, এটাই ছিলাম আমি, হু স হিম, এটাই ছিলাম আমি যে তাকে দেখেছিলাম, ঠিক আছে। এই যে ইটটা ব্যবহার করা হয় এমফ্যাথেটিক হিসাবে, মানে জোর দেওয়ার জন্য। সে যাই হোক, আমাদের ব্যাপারটাকে যদি এরকম থাকে তখন আমি এইভাবেই করব, বুঝতে পেরেছো? আবার যদি বলতাম রাম ইজ অনেস্ট, আমাকে বলেছে মেক ইট রিলেটিভ, এই মা মুশকিল তো, কেমন করে করব? আগেই বলেছি আমাকে একটা নাউন খুঁজে বের করতে হবে, যে নাউনটা আমি যদি দুটো বাক্য করি তাহলে সে দুটো বাক্যতেই থাকবে। আমাকে ভাবতে হবে, একটু ভাববো। দেখো, রাম ইজ অনেস্ট, রাম একটা ব্যক্তি, তো একটা ব্যক্তি, মানে ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক আমি রাখতে পারি কেমন করে, রাম ইজ এ ম্যান হু ইজ অনেস্ট, রাম হলো একজন ব্যক্তি যিনি সৎ, বা যে সৎ যাই করে না কেন। এবার কেউ কেউ বলছে না এটা এরকম ভাবে করলো স্যার, আমি তো একটু অন্যরকম ভাবে করতে পারি, এটাও করতে পারতাম যে ইট ইজ রাম, এটা রাম, হু ইজ অনেস্ট। আরে বাবা, এটাও তো হয়, দেখো রিলেটিভ প্রোনাউন, তার পূর্বে নাউন অ্যান্টিসিডেন্ট, রিলেটিভ প্রোনাউন তার পূর্বে নাউন অ্যান্টিসিডেন্ট। তার মানে আমি বাংলা করতে জানলেই আমার কি হবে, রিলেটিভ ক্লজ করতে কোনো অসুবিধা হবে না। তার মানে আমাকে সবসময় মনে রাখতে হবে যে রিলেটিভ যে অ্যাডভার্বগুলো বলেছি আমি, যে সময় বোঝালে হোয়েন, কারণ বোঝালে হোয়াই, ঠিক আছে, প্লেস বোঝালে হোয়ার, এই যেগুলো বলছি, তারপরে রিলেটিভ যে প্রোনাউনগুলো আছে সেটা কি, হু ব্যক্তির ক্ষেত্রে বলে দিয়েছি, তারপরে হুজ, হুইজ, হুইজটা কি ব্যক্তির ক্ষেত্রেও হয়, বস্তুর ক্ষেত্রেও হয়, সরি হুইজটা কি কার ক্ষেত্রে হয়, বস্তুর ক্ষেত্রে হয়, আর ইতর প্রাণীর ক্ষেত্রে হয়, আর দ্যাটটা কি সবার ক্ষেত্রে হতে পারে। আমাকে এইটা মনে রাখতে হবে। তারপরে কি করব, আমি বাংলা অনুযায়ী আমি করব, সেটা কোনটা সাবজেক্ট হিসেবে হলো না অবজেক্ট হিসেবে হলো না প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে হলো, সেটা আমার মাথা ঘামিয়ে লাভ নেই। যারা আমরা বুঝবো না আমরা তারা সেটা নিয়ে মাথা ঘামাবো না। আর সোজা কথায় আমি বাংলা করব, সেই অনুযায়ী আমি রিলেটিভ ক্লজটা করব। রিলেটিভ ক্লজ হতে গেলে আমি আবার শেষবারের মতো বলে দিই, কি হতে হবে, অ্যান্টিসিডেন্ট থাকতে হবে, আর কি করতে হবে, রিলেটিভ ক্লজটা রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা সূচিত করতে হবে, শুরু করতে হবে আর কি, ঠিক আছে। যদি আমি এইটা মাথায় রাখি তাহলে খুব ইজিলি আমি যে কোনো সময় ইজিলি আমি রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ আমি সহজেই করতে পারবো। তাহলে তোমরা কি করবে, অর্থের উপরে নির্ভর করবে, আর কোথায় কোন রিলেটিভ প্রোনাউন হবে না রিলেটিভ অ্যাডভার্ব হবে সেটা আমরা দেখব। আর রিলেটিভ ক্লজ হতে গেলে কিন্তু অবশ্যই অ্যান্টিসিডেন্ট থাকতে হবে। তাহলে এবার আমি আশা করব তোমরা অ্যাডজেক্টিভ ক্লজটা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমি আরও কয়েকটা ভিডিও করব প্র্যাকটিস সেশন বলে, সেখানে আমি আরও ডেসক্রিপটিভভাবে আলোচনা করব। তাহলে আমি তোমাদের ধারণা ক্লিয়ার করতে পেরেছি এই আশাটা করছি আমি, এবং তোমরা ভিডিওটা টাচে থাকো এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। তাহলে আজকের মতো ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে।